গোগলের স্কুলের গ্রীষ্মের ছুটি পড়েছে। গোগলের বাবাও কয়েকদিনের ছুটি নিলেন। খুবই গরম পড়েছে, আসলে কোথাও একটু বেড়াতে যাওয়া দরকার। কোথায় যাওয়া যায়? গরমে তো দার্জিলিং, কালিম্পং, শিলং এরকম কোনো ঠান্ডা জায়গায় বেড়াতেই ভালো লাগে। কিন্তু উপায় নেই। গোগলের মায়ের ঠান্ডা গরমে ইনফ্লুয়েঞ্জা মতো হয়েছিল একবার। ডাক্তার বলেছেন পাহাড়ে উঠলে বুকে সর্দি লেগে যেতে পারে। তাই পুরীতে সমুদ্রের ধারে যাওয়াটাই ঠিক হল। সেটাও মন্দ না। গোগল কাশ্মীর দেখেছে, কিন্তু সমুদ্র কখনো দেখেনি। কেবল ছবিতেই সমুদ্র দেখেছে। চোখের সামনে সেই বিশাল ঢেউ দেখতে পাবে ভেবে ওর আনন্দ যেরকম হলো, একটু ভয়ও হলো। তাই ও বাবাকে জিজ্ঞাসা করল, সমুদ্রের ঢেউ আমাদের কাছে এগিয়ে আসবে না? বাবা বললেন, দূর বোকা, ঢেউ যত দূর আসার তত দূরই আসবে, তার বেশি না। আমরা ধারে বসে বসে দেখব, আবার স্নানও করব। না না, আমি চান করব না, ডুবে যাব। বাবা হেসে বললেন, ডুববে কেন? আমি তো তোমাকে ধরে রাখবো। তোমার মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। গোগল অবাক হলো। বাবার কথা যেন তার পুরোপুরি বিশ্বাস হলো না। তাই বাবার চোখের দিকে একবার তাকিয়ে দেখল। বাবা অনেক সময় ঠকাবার জন্য মজা করে অনেক কথা বলেন, যা সত্যি না। কিন্তু বাবা তো কখনো মিথ্যে কথা বলে না। তা আবার কখনো হয় নাকি? মাথার উপর দিয়ে ঢেউ চলে যাবে? কেন হবে না? তোমাকে আমি ধরে থাকবো। যেই ঢেউটা আসবে অমনি ডুব দেব, আর আমাদের মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাবে। বাবার কথা শুনে গোগলের যেন কেমন ধাঁধা লেগে যাচ্ছে। আসলে ও তো কখনো সমুদ্রে নামেনি, ঢেউয়ের জলে চানও করেনি। তাই ব্যাপারটা বুঝতে পারছে না। বলল, তাহলে তো আমরা ডুবেই যাব। বাবা আবার হেসে উঠলেন, বললেন, ডুববো কেন? ডুব দিয়েই উঠে পড়ব। তার মধ্যেই ঢেউটা মাথার ওপর দিয়ে চলে যাবে। তবে হ্যাঁ, তুমি তো কখনো ঢেউয়ের জলে ডুব দাওনি, সেই জন্য তোমার নাকে মুখে একটু জল ঢুকে যেতে পারে। তাতে আর কি হবে? একটু না হয় সমুদ্রের নোনা জল পেটেই যাবে। ব্যাপারটা গোগলের মোটেই সুবিধের মনে হচ্ছে না। ও অবশ্যই ছুটির দিনে বাবার সঙ্গে লেক ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে যায়। পা দাপানো ছাড়া ওখানে কিছুইও করতে পারে না। তাহলেও দু একবার ছোটোখাটো ডুব দিতে গিয়ে ওর নাকে মুখে জল ঢুকে গিয়েছে। আর নাকে মুখে জল ঢুকে গেলে বেশ কষ্ট হয়। সেই জন্যে ব্যাপারটা ওর কাছে বিশেষ সুবিধের মনে হচ্ছে না। তার উপরে আবার সমুদ্র বলে কথা। বাবা বললেন, কি গোগল বাবু, তুমি কি ভয় পেয়ে গেলে? গোগল আমতা আমতা করে ঢোক গিলে বলল, না, ভয় পাইনি, কিন্তু নাকে মুখে জল ঢুকে গেলে খুব খারাপ লাগে। ঠিক আছে, কাল সকালে সমুদ্রে নামলেই তুমি ব্যাপারটা বুঝতে পারবে। গোগল মাথা ঝাঁকিয়ে বাবার কাছ থেকে চলে গেল। পাশের ঘরে গিয়ে ওর বইয়ের সুটকেস খুলে একটা ছবির বই বের করে সমুদ্রের ছবি দেখতে লাগলো আর ভাবতে লাগলো। সমুদ্র ওকে বেশ ভাবিয়ে তুলেছে। পরের দিন পুরীতে পৌঁছে সমুদ্রের ধারে যে বাড়িতে গোগলদের থাকবার কথা, সে বাড়িতে যাবার পথে সমুদ্র দেখে গোগল একেবারে থ। শুধু জল আর জল, আর জলের রং যে এমন নীল হয়, আর জল যে একেবারে সেই দূর আকাশের গায়ে গিয়ে মিশে যায়, ছবি দেখেও গোগল তা কল্পনা করতে পারেনি। অবশ্যই এটা ঠিকই, ছবিতে দেখা আর বাস্তবের চোখে দেখা দুয়েতে অনেক তফাৎ। গোগল আরও দেখল কি বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে, সাদা ফেনা ছড়িয়ে পড়ছে চারিদিকে। কিন্তু তার মধ্যেই কত লোকে ঝাঁপিয়ে পড়ে চান করছে, আনন্দে হাত তুলে নাচছে, হাসছে, চিৎকার করছে। কোনো ভয় নেই তাদের। এমনকি গোগলের মতো ছেলেরাও ঢেউয়ের গায়ে ঝাঁপ দিচ্ছে। শুধু তাই না, গোগল দূরের সমুদ্রে অনেকগুলো নৌকা দেখতে পেয়ে বাবাকে জিজ্ঞাসা করল,
বাবা, নৌকোগুলো ওখানে গেল কেমন করে? কেমন করে আবার? জেলে মাঝিরা স্রোতের টানে নৌকো নিয়ে মাছ ধরতে গেছে। গোগলের মনের ভয় অনেকখানি কেটে গেল। এত লোকজনকে চান করতে দেখে আর জেলেদের মাছ ধরা দেখে বুঝতে পারল ও যতটা ভয় পেয়েছিল ততটা ভয় পাবার কিছু নেই। গোগলদের থাকবার জন্য সমুদ্রের ধারে একটা বাড়ি আগেই ঠিক করা ছিল। গোগলের বাবার বন্ধুর বাড়ি। বেশ ছোটখাটো ছিমছাম একতলা বাড়ি, দুটো বড় বড় শোবার ঘর, খাটে পরিষ্কার বিছানা পাতা, বসবার ঘরে সোফা সেট ঝকঝকে সাজানো। গোগলেরা পৌঁছতেই মাঝবয়সী কালো একটি লোক ছুটে এসে হাত জড়ো করে কপালে ঠেকিয়ে গোগলের বাবাকে বলল, নমস্কার নমস্কার, আমার নাম গৌরাঙ্গ। আপনাদের আসার কথা বাবু আমাকে চিঠি লিখে জানিয়েছিলেন। বলে গৌরাঙ্গ গোগলের মাকেও কপালে হাত ঠেকিয়ে নমস্কার করল। গৌরাঙ্গের পিছনে পিছনে ঘোমটা দিয়ে মুখ অনেকখানি ঢেকে একটি বউ এলো। ততক্ষণে গৌরাঙ্গ গোগলের গাল টিপে আদর করে জিজ্ঞাসা করল, তোমার নাম কি দাদা ভাই? গৌরাঙ্গের কালো কালো মোটা আঙুলের আদরটা গোগলের তেমন ভালো লাগেনি। বলল, গোগল। গগল? বাহ, বেশ সুন্দর নাম তো। গোগল তাড়াতাড়ি শুধরে দিয়ে বলল, গগল না, গোগল। ঠিক আছে গোগল, ওটা পরে শুধরে দিলেও হবে। তারপর বাবা গৌরাঙ্গর দিকে ফিরে বললেন, গৌরাঙ্গ, আমিও তোমার সঙ্গে মালপত্র তুলি, চলো। গৌরাঙ্গ একেবারে হা হা করে উঠল। ছি 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 বাবু, ছি 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 ছি, আপনি আবার মালপত্র তুলবেন কি? আমি আর আমার বউ সব তুলে ফেলছি। আপনি মা ঠাকুরন আর দাদা ভাইকে নিয়ে বসবার ঘরে গিয়ে বসুন। আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি, জল খাবার এক্ষুনি হয়ে যাবে, আপনাকে কিচ্ছুটি করতে হবে না। লোকটির কথাবার্তা গোগলের বেশ ভালো লাগলো। বসবার ঘরে এসে গোগলের বাবা মাকে বললেন, তুমি তো হোটেলে উঠতেই চাইছিলে না, এখন কি মনে হচ্ছে? এটা খুব খারাপ? তখন কি আর বুঝতে পেরেছিলাম বাড়িটা সমুদ্রের ধারে, এত সুন্দর, তার উপর আবার দুজন কাজের লোকও আছে। বলে মা একটা সোফায় এলিয়ে বসলেন। বাবা শার্টের বুকের বোতামটা খুলে সুইচ টিপে পাখা চালু করে দিলেন। কিন্তু গোগলের এসব দেখবার অবকাশ নেই। সে দেখছে সমুদ্র। শুধু বসবার ঘর থেকে না, সে যে ঘরেই যায় সব ঘর থেকেই সমুদ্র দেখা যায়। এখানেও সমুদ্রের জলে অনেকে চান করছে, তবে খুব বেশি ভিড় নেই। বাড়িটার সামনে দু তিনটে ঝাউ গাছ। গোগল বারান্দা থেকে নেমে সমুদ্রের দিকে এগিয়ে গেল। কাছে যেতে একটু ভয় ভয় করলেও খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ভয় কেটে গেল গোগলের। দেখল বাবার কথাই ঠিক, ঢেউয়ের জল আছড়ে পড়ছে, এগিয়ে আসছে আবার সরে যাচ্ছে। ক্রমে গোগলের মনে উত্তেজনা এলো, সমুদ্রে চান করার জন্য ব্যস্ত হয়ে উঠল। খাওয়ার একটু পরেই বাবা মা দুজনেই সাঁতারের পোশাক পরে নিলেন, যাকে বলে সুইমিং কস্টিউম। গোগল মাকে আগে কখনো সুইমিং কস্টিউম পরতে দেখেনি, আজ দেখে খুব ভালো লাগলো। মাকে ঠিক বিলিতি ক্যালেন্ডারের ছবির মতো দেখাচ্ছে, কেবল জাল দিয়ে বাঁধা চুলের গোছাটা ছাড়া। ও মায়ের কোমর জড়িয়ে ধরে বলে উঠল, মা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা ওকে জড়িয়ে ধরে বললেন, সত্যি? হ্যাঁ গো মা। তোকে আর তোর বাবাকেও সুন্দর দেখাচ্ছে। তারপর জলে নেমে গোগলের আনন্দ আর ধরে না, ভয় একেবারে কেটে গেল। মাথার ওপর দিয়ে ঢেউ চলে যাওয়া কাকে বলে তা সে দেখল। নাকে মুখে জল ঢুকে গেল, কাশি পেল ঠিকই, তা এমন কিছু না। গোগলের জল থেকে উঠতে ইচ্ছে করছিল না, তবুও একসময় তাকে উঠতেই হলো। গোগল দুপুরবেলা ওর মায়ের সঙ্গে খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু একটু পরেই ওর ঘুম ভেঙে গেল। সমুদ্রের গর্জন ওর কানে আসছে। ও আর কিছুতেই শুয়ে থাকতে পারল না। দেখল মা অঘরে ঘুমোচ্ছে।
গোগল আস্তে আস্তে খাট থেকে নেমে অন্য শোবার ঘরে গিয়ে দেখল বাবাও ঘুমোচ্ছেন। বাড়ির উঠোনের এক পাশে আলাদা একটা ঘর আছে, সেখানে গৌরাঙ্গ থাকে। তার ঘরের দরজা বন্ধ। গোগল বাড়ির বাইরে গিয়ে সমুদ্রের দিকে মুখ করে দাঁড়ালো। মনে হলো এখন যেন সমুদ্রটা একটু দূরে সরে গিয়েছে, কিন্তু গর্জনের শব্দ একই রকম। গোগল বাঁ দিকে তাকিয়ে দেখল দূরে কয়েকটা বাড়ি রয়েছে, কিছু ঝাউ গাছ, তেকাটা মনসাপ আর কোথাও বা কেয়া গাছের ছোপ। এই দুপুরে এদিকটা বেশ নির্জন, লোকজন নেই। গোগল আস্তে আস্তে বাঁ দিকে ফিরে হাঁটতে আরম্ভ করল। পায়ের নিচে বালি এখন গরম, ওর খালি পায়ে তাপ লাগছে, তাই ছায়া ঘেঁষে পায়ে পায়ে এগোলো। একটা বাড়িরও দরজা জানলা খোলা নেই, কয়েকটা মাত্র বাড়ি, তাও বেশ দূরে দূরে। গোগল হঠাৎ থমকে দাঁড়ালো। একটু দূরেই ছাই রঙের একটা পুরনো বাড়ির দরজার সামনে একটি লোক দাঁড়িয়ে আছে। ট্রাউজার আর শার্ট পরা, বাবার থেকে বেশ লম্বা চওড়া, ফর্সা। লোকটির চোখে চশমা। লোকটা যেন কেমন করে আশেপাশে তাকিয়ে দেখছে, যেমন লুকিয়ে কিছু করতে হলে আশেপাশে দেখতে হয়, সেই রকম। লোকটা গোগলকে দেখবার আগে ও একটা ঝাউ গাছের আড়ালে সরে গেল। লোকটা বেশিক্ষণ দাঁড়ালো না, আশেপাশে চারদিকে দেখে নিয়ে বাড়িটার মধ্যে ঢুকে গেল। লোকটিকে দেখে বেশ ভদ্রলোক বলে মনে হলো। দূর থেকে দেখলেও সে যে দেখতে বেশ সুন্দর, গোগল তা বুঝতে পারল। কিন্তু লোকটা ওরকম ভান করছিল কেন? গোগল সেদিকে যাবে কিনা ভাবল। বড়রাও অনেক সময় লুকোচুরি খেলে, কিন্তু যে লোকটা ছাই রঙের বাড়িটার মধ্যে ঢুকে গেল, তার হাবভাব মোটেই খেলার মতো না। গোগলের কৌতূহল হলো, ভাবল দেখি তো লোকটাকে দেখা যায় কিনা। ও একবার নিজেদের বাড়িটা পিছন ফিরে দেখে নিল, তারপর পায়ে পায়ে ছাই রঙের বাড়িটার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল দরজা বন্ধ। লোকটা নিশ্চয়ই ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। গোটা বাড়িটা পাঁচিল দিয়ে ঘেরা। গোগল কি দরজা ঠেলে দেখবে ভিতর থেকে বন্ধ করেছে কিনা? ভাবতে গোগলের মনটা দমে গেল। অচেনা লোকের বাড়িতে ও কোনোদিন ঢোকেনি, না ডাকলে কারোর বাড়িতে যেতে নেই। কিন্তু লোকটার ওরকম ভাবভঙ্গি দেখেই তো গোগলের কৌতূহল হচ্ছে। তা না হলে তো ওর কিছুই মনে হতো না। কত লোকই তো বাড়ির দরজার সামনে দাঁড়ায়, গোগলের কি তাতে কিছু মনে হয়? কিছুই না। গোগল সমুদ্রের দিকে একবার দেখল, আশেপাশেও দেখল, কেউ কোথাও নেই। গোগল কৌতূহল চাপতে পারছে না, ও বন্ধ দরজাটা ঠেলে দেখল, ভিতর থেকে বন্ধ। গোগল সরে এলো। খানিকটা পূর্ব দিয়ে পাঁচিলের ধারে ধারে বাড়িটার চারপাশে ঘুরে দেখল। বাড়িটার পিছন দিকে যেদিকে লোক চলাচলের রাস্তা, সেদিকটায় আর একটা দরজা রয়েছে। এই বাড়িটাও বন্ধ মনে হচ্ছে। তবু গোগল একবার ঠেলে দেখল, ঠেলতেই দরজাটা খোলা। কিন্তু পরের বাড়িতে কি না বলে ঢোকা উচিত? বাড়ির মধ্যে যারা আছে তারা যদি রাগ করে, যদি গোগলকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়? ছি ছি, গোগলের ভাবতেই লজ্জা করছে। মা শুনলে নির্ঘাত কান মুলে দেবে, বাবাও ভুরু কুঁচকে তাকাবে। যাক, দরকার নেই ঢুকে। তবু দরজার ফাঁক দিয়ে গোগল একবার ভিতরে উঁকি দিয়ে দেখল, কেউ নেই। উঠোনে অল্প বালি আর আগাছায় ভরা। কয়েক ধাপ সিঁড়ির ওপরে খোলা বারান্দা। বারান্দায় একটা লম্বা বেঞ্চ দেওয়াল ঘেঁষে রয়েছে। মনে হয় পুরো বাড়ি, লোকজন নেই। বারান্দার দুদিকে দুটো দরজা রয়েছে, দুটোই বন্ধ। সামনের দিকের জানালাও বন্ধ, কিন্তু সেই লোকটি তো নিশ্চয়ই ভিতরে আছে। হয়তো আরও কেউ আছে। গোগল ফিরে যাবার জন্য মুখ ঘোরাতে যাবে, ঠিক সেই সময় খুট করে একটা শব্দ হলো। দেখল একটা দরজা খুলে ঘরের ভিতর থেকে সেই লোকটি বেরিয়ে এলো। এসে বারান্দার সিঁড়ির সামনে এসে দাঁড়িয়ে
চারিদিকে দেখতে দেখতে দরজার দিকে তাকালো। গোগল চট করে মুখটা সরিয়ে নিতে নিতেই দেখতে পেল লোকটি উঠোন থেকে নেমে আসছে। ও আর সেখানে দাঁড়ালো না, এক ছুটে ঘুরে একেবারে সমুদ্রের দিকে চলে গেল। কিন্তু গোগলের কৌতূহল কমল না, আরও বাড়ল। লোকটার ভাবভঙ্গি কেমন অদ্ভুত। ও দূর থেকে বাড়িটাকে দেখল। সামনের বন্ধ দরজা খুলে লোকটা আবার বেরোয় কিনা খানিক্ষণ সেদিকে দেখল, না, বেরোচ্ছে না। গোগল সমুদ্রের ধারের দিকে গেল, ডান দিকে তাকিয়ে দেখল একটু দূরেই সমুদ্রের ধারে লোকজনের ভিড় বাড়ছে। এই সময় ও শুনতে পেল দূর থেকে গৌরাঙ্গ ওকে ডাকছে, দাদা ভাই, এই যে দাদা ভাই, এদিকে এসো। বলতে বলতে গৌরাঙ্গ এগিয়ে আসতে লাগলো। গোগল দেখল ওদের বাড়ির বসবার ঘরের সামনের বারান্দায় বাবা আর মা দুটো চেয়ারে পাশাপাশি বসে আছে। গোগল খানিকটা এগোতেই গৌরাঙ্গ গোগলের সামনে এসে পড়ল, জিজ্ঞাসা করল, কোথায় গেছিলে দাদা ভাই? আমি যে তোমাকে খুঁজে বেড়াচ্ছি। গোগল ছাই রঙের বাড়িটা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও বাড়িটার কাছে গিয়েছিলাম। তাও ভালো, আমি ভাবলাম তুমি বুঝি একলা সমুদ্রের ধারে চলে গেছো। ও বাড়িটায় কে আছে? কেউ নেই বলেই তো জানি। যাদের বাড়ি তারা অনেক কাল ধরে আসে না, কেউ ভাড়াও নেয় না, কেউ দেখাশোনাও করে না। সামনের উঠোনে এক বুক বালি জমে গেছে। বাহ, তা কি করে হবে? আমি যে একজনকে দেখলাম বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। কি রকম লোক বলো তো? আমাদের মতন কোনো লোক? না না, দেখতে খুব সুন্দর, শার্ট প্যান্ট পরা একজন লোক, চোখে চশমা আছে। তাহলে হয়তো কেউ ভাড়া নিয়ে এসেছে। খাট আলমারি তো কিছু কিছু আছে, তবে বাড়িটার যা হাল, ভদ্রলোকেরা থাকবে কেমন করে কে জানে। গোগল বাড়ির সামনে এসে পড়ল। বারান্দায় উঠতে না উঠতেই মা একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কোথায় গিয়েছিলিস তুই না বলে কয়ে? আমার ঘুম আসছিল না, তুমি আর বাবা তো ঘুমোচ্ছিলে, তাই একটু কাছেই ঘুরছিলাম। তাই তুমি এই অচেনা জায়গায় ঘুরতে বেরিয়ে গেলে? তোমার পোড়া চোখে তো ঘুম নেই। গোগল বাবার দিকে তাকালো। বাবা ঠোঁট টিপে হাসছেন, একটু চোখের পাতাও কাঁপালেন। গোগলও বাবাকে একটু ইশারা করল। মা রাগ করলে গোগল ওর বাবার সঙ্গে একটু চোখে চোখে ইশারা করে, যার অর্থ হলো মা এখন রেগে আছেন, এখন কোনো কথা নয়। মা কিন্তু সবই দেখতে পান, এখনো পেলেন, আর হাত বাড়িয়ে গোগলকে ধরতে গিয়ে বললেন, তবে রে দুষ্টু, দেখবি? গোগল বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খিলখিল করে হেসে উঠল। বাবাও হেসে উঠলেন, আর তারপরে মাও হাসলেন। গৌরাঙ্গ একটা ছোট টেবিল সামনে বসিয়ে দিয়ে গেল, তারপর ট্রেতে করে চা নিয়ে এলো, আর গোগলের জন্য দুধ। জানো বাবা, ওখানে একটা ছাই রঙের বাড়ির সামনে একটা টকটকে ফর্সা লোককে দেখলাম। কেমন করে যেন চারিদিকে দেখছিল, তারপর ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাবা চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কেমন করে আবার দেখছিল? মনে হলো লোকটা যেন লুকিয়ে কিছু করছে। তুমি তো ওরকম অনেক কিছুই দেখতে পাও। এখন দুধটা খেয়ে নাও তো, আমরা জামা কাপড় বদলে এক্ষুনি সমুদ্রের ধারে বেড়াতে বেরোবো। গোগলের এখনো দুধ খেতে হলেই যত ঝামেলা। বলল, আমার যে খিদে পায়নি। তা হলেও খেয়ে নাও, আমাদের বেরিয়ে ফিরতে দেরি হবে, তখন খিদে পেয়ে যাবে তোমার। গোগল জানে দুধ খেতেই হবে, আর খেতেও হলো। তারপরে বাবা মার সঙ্গে সমুদ্রের ধারে বেড়াতে চলল। বেড়াতে গিয়ে মায়ের সঙ্গেও অনেক ঝিনুক কুড়োল। পরের দিন সকালে জল খাবার খেয়ে সমুদ্রে চান করতে যাবার আগে খানিকটা সময় পাওয়া গেল। গোগল আবার পায়ে পায়ে হেঁটে গেল সেই ছাই রঙের বাড়িটার সামনে।
এদিকটা সবসময়ই ফাঁকা, লোকজন নেই। গোগল দেখল সমুদ্রের দিকে দরজাটা বন্ধ। ও দরজাটার খুব কাছে এগিয়ে গেল। পুরনো দরজা, কিন্তু এখনো বেশ মজবুত। গোগল খুঁজে দেখল দরজার কোণে কোনো ছিদ্র আছে কিনা। এক জায়গায় কড়ার কাছে ছোট্ট একটা ছিদ্র আছে। গোগল নিচু হয়ে সেই ছিদ্রের ভিতর দিয়ে দেখল। গৌরাঙ্গ যা বলেছিল ঠিক তাই। উঠোনটা উঁচু বারান্দার সমান বালিতে ভরে গিয়েছে। পিছনের উঠোনে এরকম বালি নেই। গোগল দেখল বারান্দা ফাঁকা, দরজা জানলা সব বন্ধ। গোগলের খুব অবাক লাগলো। লোকটা সবসময় দরজা জানালা বন্ধ করে থাকে কেন? একা থাকে নাকি? কি দেখছো কোকা? পিছনে মোটা গলার স্বর শুনেই গোগল চমকে পিছন ফিরে তাকালো। দেখল সেই লোকটি। লোকটির ফর্সা চেহারাটা সত্যি সুন্দর। সাদা ট্রাউজার আর শার্টটা একটু ময়লা দেখাচ্ছে, চোখে চশমা। গোগল ভয় পেয়েছে, লজ্জাও পেয়েছে তার সাথে। গোগলের মুখ লাল হয়ে উঠল, বলল, এমনি বাড়ির ভেতরে দেখছিলাম। লোকটির চোখ দুটো যেন একটু লাল, আর এমনভাবে গোগলের চোখের দিকে তাকালো ওর কেমন ভয় লাগলো। লোকটি বলল, কেন বলো তো? এমনি। লোকটি আরও খানিকক্ষণ গোগলের চোখের দিকে চোখ রেখে বলল, কারোর বাড়ির ভেতর কি এরকম মুখি দিয়ে দেখতে আছে? গোগল ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে বলল, না। তবে আর দেখো না। তুমি কোন বাড়িতে থাকো? গোগল আঙুল দিয়ে ওদের বাড়িটা দেখিয়ে দিল। লোকটি আবার জিজ্ঞাসা করল, বেড়াতে এসেছো? হ্যাঁ। কোথা থেকে? কলকাতা থেকে। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এ বাড়িতে একটা ভূত আছে। যখন তখন ওরকম মুখি চুকি মেরো না, বুঝলে? গোগলের দুচোখ গোল হয়ে উঠল, বলল, ভূত? ভূত? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। গোগল যেন ভূতের থেকেও লোকটার চোখের দিকে তাকাতে ভয় পাচ্ছে বেশি। তবু বলল, তাহলে আপনি থাকেন কেমন করে? ভয় করে না আপনার? না, আমি ভয় পাই না। বলে লোকটি আস্তে আস্তে সরে গেল। গোগলও বাড়ির দিকে যেতে যেতে পিছন ফিরে দেখল লোকটি পাঁচিলের আড়ালে চলে গিয়েছে। আচ্ছা, লোকটা বেরোলো কোথা দিয়ে? নিশ্চয়ই পিছন দরজা দিয়ে। ও তাড়াতাড়ি দৌড়ে রাস্তার দিকে গেল, যেখান দিয়ে পিছনের দরজাটা দেখা যায়। দেখতে পেল লোকটি ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। গোগল এখনো যেন ওর বুকের ধকধকানি শুনতে পাচ্ছে। লোকটার চোখ দুটো যেন কেমন, তাকালেই বুকের মধ্যেটা কেমন করে ওঠে। কিন্তু ভূত, সত্যি ভূত আছে নাকি বাড়িটার মধ্যে? ভাবতেই ও ছুটে গেল নিজের বাড়ির দিকে। বাড়িতে গিয়ে সবাইকে সব কথা বলল। বাবা কি একটা বই পড়ছিলেন, সব কথা শুনে বললেন, বেশ তো, ভদ্রলোক যখন বলেছেন ভূত আছে, তুমি ওখানে আর যেও না। গোগল অবাক হয়ে জিজ্ঞাসা করল, ভূত কি সত্যি আছে নাকি বাবা? কি জানি, আমি তো কোনোদিন দেখিনি। তবে তোমার মা তো প্রায় জটি বুড়ির কথা বলে, সেরকম কিছু থাকলেও থাকতে পারে। গোগল বাবার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, কিন্তু বাবা মুখ নামিয়ে বই পড়ছিলেন। গোগলের কাছে জটি বুড়ির ব্যাপারটা এখনো অস্পষ্ট। কখনো মনে হয় মা ভয় দেখাবার জন্য বললেন, আবার কখনো মনে হয় সত্যিও হতে পারে। তবে জটি বুড়িরা না খেলে না ঘুমোলে আর দুষ্টুমি করলে শুধু ঘাড় মটকাতে আসে। ভূত কি তাই নাকি? চলো, এখন আমরা সমুদ্রে স্নান করতে যাব। সমুদ্রে চান করতে যাবার খুশিতে ভূতের ব্যাপারটা মাথা থেকে চলে গেল গোগলের। আবার সেই দুপুর। গোগলের কিছুতেই ঘুম আসতে চায় না। এদিকে মা ঘুমিয়ে পড়েছেন, বাবা অন্য ঘরে ঘুমোচ্ছেন। গোগল আর থাকতে না পেরে উঠে পড়ল।
আস্তে আস্তে বাইরে বালিতে এসে দাঁড়ালো। খা খা দুপুর ছাই রঙের বাড়িটার দিকে একবার তাকিয়ে দেখল। লোকটার কথা মনে পড়ল গোগলের। মনে হলো লোকটা সত্যি কথা বলেনি, ভূতের সঙ্গে আবার থাকতে পারে নাকি কেউ। ভাবতে ভাবতে গোগল সেই বাড়িটার দিকেই গেল। পাঁচিলের ধার দিয়ে ঘুরতে ঘুরতে দেখল দুটো দরজাই বন্ধ। গোগল কিন্তু বাড়িটার 3 দিক দেখেছে, আর একটা দিক এখনো দেখেনি। সেদিকটায় ছোট বড় অনেকগুলো ঝাউ গাছের জটলা। গোগল এবার সেই দিকটাই গেল। অবাক হয়ে দেখল পাঁচিলের এক জায়গায় অনেকখানি ভাঙা, ঠিক যেন সুড়ঙ্গের মতো। অনায়াসে একজন মানুষ ঢুকে যেতে পারে। গোগল একটু ভাবল, ঢুকবে কি ঢুকবে না, ভূত বা জটি বুড়ি কি সত্যিই আছে? ও নিচু হয়ে ভাঙা ফাঁক দিয়ে ভিতরের দিকে দেখল। পিছনের আগাছা ভরা উঠোনটা দেখা যাচ্ছে। উঠোন আর বারান্দার অনেকখানি দেখা যাচ্ছে। উঠোনে একজোড়া শালিখও ঘুরে বেড়াচ্ছে। গোগল ভাঙা পাঁচিলের সুড়ঙ্গ দিয়ে উঠোনের মধ্যে ঢুকে পড়ল। দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিক দেখল সামনের উঠোনটা বাড়ির এক পাশ দিয়ে খানিকটা দেখা যাচ্ছে। সেখানে বালি জমে উঁচু হয়ে উঠেছে। সেই বালি এই দিকেও যেন ঢালু হয়ে নেমে এসেছে। গোগল বারান্দার দিকে তাকালো, না, কেউ নেই। ও আস্তে আস্তে খালি পায়ে বারান্দায় এসে উঠল। ডাইনে বাঁয়ে তাকিয়ে দেখল বাঁ দিকের দরজাটা খোলা। লোকটি কি ভিতরে আছে ভূতের সঙ্গে? গোগলের বিশ্বাস হয় না। ও আস্তে আস্তে খোলা দরজার কাছে গেল। অন্য সব জানালা দরজা বন্ধ, ঘরটা অন্ধকার মতো দেখাচ্ছে। গোগল ঘরের মধ্যে ঢুকে ডান দিকে আর একটা খোলা দরজা দিয়ে পাশের ঘরটা আবছা মতো দেখতে পেল। মনে হলো সে ঘরে খাটের ওপরে কেউ শুয়ে আছে। সেই লোকটা নাকি? একটুখানি তাকিয়ে থাকার পরে গোগলের মনে হলো খাটের ওপরে মায়ের মতো কোনো এক মহিলা চিত হয়ে শুয়ে আছেন। তৎক্ষণাৎ ওর মনে হলো পরের বাড়িতে ঢোকা ঠিক হয়নি। ও তাড়াতাড়ি বেরিয়ে এলো। উঠোনে নেমে পাঁচিলের সুড়ঙ্গের দিকে যাবার সময়ই পিছনের দরজাটা খুলে গেল। চশমা পরা সেই লোকটা। গোগলকে দেখেই লোকটার মুখটা যেন কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। ধমক টমক দিল না, কিন্তু গোগলের দিকে তেড়ে ছুটে এলো। গোগল সুড়ঙ্গের ভিতর দিয়ে গোলে দৌড় দিল। লোকটাও সুড়ঙ্গের ভিতর দিয়ে গোগলের পিছনে তাড়া করল। গোগলের বুকটা ভীষণভাবে ঢিপ ঢিপ করছে। লোকটার সেই ভয়ঙ্কর মুখটা মনে করে ও প্রাণপণে দৌড় দিল, কিন্তু কিসের সঙ্গে হোঁচট খেয়ে বালির ওপর ছিটকে পড়ল। আর ঠিক সেই সময়ই সামনে এসে পড়ল একদল গরিব কাঠকুড়ানি মেয়ে। গোগল বালি থেকে উঠবার আগেই পিছন ফিরে দেখল লোকটা একটু দূরেই থমকে দাঁড়িয়ে পড়েছে। কাঠকুড়ানির দলটা অবাক হয়ে একবার গোগলকে দেখছে আর একবার লোকটাকে। লোকটার জ্বলন্ত চোখের দিকে তাকিয়ে গোগলের যেন নিঃশ্বাস আটকে এলো। ও আবার বাড়ির দিকে দৌড় দিল। বাড়ির কাছাকাছি আসবার আগেই গৌরাঙ্গর সঙ্গে গোগলের দেখা হয়ে গেল। সে দোকান থেকে কিছু কিনে নিয়ে ফিরছিল। জিজ্ঞাসা করল, কি হয়েছে দাদা ভাই, এত দৌড়ে কোথা থেকে আসছো? গোগল দাঁড়িয়ে পড়ে পিছন ফিরে দেখল, না, লোকটা আর আসছে না। হাঁপাতে হাঁপাতে বলল, জানো গৌরাঙ্গদা, ওই ছাই রঙের বাড়িটায় যে থাকে সে আমাকে তাড়া করেছিল। কেন? আমি পাঁচিলের ভাঙ্গা গর্ত দিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিলাম, তাই। তুমি ছেলে মানুষ, ভাঙ্গা পাঁচিল দিয়ে ঢুকেছো বলে ভদ্রলোক তোমাকে তাড়া করলেন? হ্যাঁ, খুব রেগে গেছে, মুখটা সাংঘাতিক দেখাচ্ছিল। তাই নাকি? আচ্ছা, খোঁজ নিয়ে দেখবো তো কে এসেছেন ও বাড়িতে। কিন্তু তোমার গায়ে এত বালি কেন?
হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম। গৌরাঙ্গ তাড়াতাড়ি তার জামা প্যান্ট থেকে বালি ঝেড়ে দিল। আমি ঘরের মধ্যেও ঢুকেছিলাম, দেখলাম আমার মায়ের মতো কে খাটে শুয়ে আছেন। তুমি ঘরের মধ্যেও ঢুকেছিলে, সেই জন্যেই বোধ হয় ভদ্রলোক রেগে গেছেন। চলো চলো, এখন তুমি বাড়ি চলো। গোগল বাড়ির ভিতর ঢুকে দেখল বাবা মা তখনও ঘুমোচ্ছেন। তাদের ঘুম ভাঙবার পরে গোগল যখন ঘটনাটা বলল, তখন বাবা একটু বিরক্ত হয়ে বললেন, কেন তুমি পরের বাড়িতে ঢুকতে গেছো? এটা খুব অন্যায়, আর কখনো যাবে না। লোকটাকে দেখে আমার কেমন কেমন লাগছিল বলেই তো আমি গেছিলাম। আমি কি এমনি এমনি কারোর বাড়িতে যাই? মা ধমক দিয়ে বললেন, এমনি হোক আর তেমনি হোক, তুমি কিন্তু অচেনা লোকের বাড়ি কখনো যাবে না। গোগলকে মেনে নিতে হলো এটা ঠিক। অচেনা লোকের বাড়িতে যেতে নেই, ভাঙা পাঁচিলের ভিতর দিয়েও না। পরের দিন সকালবেলা জল খাবার খেতে দেবার সময় গৌরাঙ্গ হাসতে হাসতে বলল, দাদা ভাই, তুমি দেখছি দিনে দুপুরে জেগে স্বপ্ন দেখো। আমি আজ ভোরে সেই ছাই রঙের বাড়ির ভেতরে গিয়েছিলাম। সামনের দরজা ভেতর থেকে বন্ধ, পেছনের দরজায় তালা মারা। গোগল অবাক হয়ে বলল, সে লোকটা চলে গেছে? চলে যাবে কি, কেউ ছিলই না ও বাড়িতে। আমিও তোমার মতো পাঁচিলের ভাঙ্গা গর্ত দিয়ে ঢুকেছিলাম, দেখলাম ঘরের দরজা খোলা। ভেতরে ঢুকে দেখলাম পুরো বাড়িটা খা খা করছে, কোনো মানুষের চিহ্নই নেই। সেই খাটে কেউ শুয়েছিল না? খাটে বিছানা নেই, পুরনো ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। ওখানে কয়েক বছর কেউ ঢোকেই নেই। গোগল বাবা মায়ের দিকে তাকালো। বাবা পাউরুটি চিবোতে চিবোতে হেসে বললেন, গোগল মনে মনে অনেক কিছুই দেখতে পায়। সত্যি বলছি বাবা, আমি দেখেছি। বেশ করেছো, সত্যি সত্যি হয়তো ভূতই আছে। আর তুমি কখনো ওখানে যেও না, বুঝলে? এখন দুধটা খেয়ে নাও। গোগলের মনটা খুব খারাপ হয়ে গেল। এরকম ভুলও কি করে দেখতে পারে? সবই কি ভুতুরে ব্যাপার? লোকটা আর সেই ওই খাটে শুয়ে থাকা মহিলাটাও ভূত? গোগলকে ভূতে তাড়া করেছিল? গোগল চুপচাপ বসে মনে মনে ভাবতে লাগলো। খাবার পরেও সমুদ্রে চান করতে যাওয়ার দেরি ছিল। গোগল প্রায় ছুটতে ছুটতে সেই ছাই রঙের বাড়িটার কাছে গিয়ে দাঁড়ালো। সামনে দরজাটা ঠেলে দেখল ভিতর থেকে বন্ধ। ও ছুটে পিছন দিকে গেল। সত্যি সত্যি দরজার কড়ায় মস্ত বড় একটা তালা ঝুলছে। গোগল তখন আর এক দিক দিয়ে ঘুরে সেই ভাঙা সুড়ঙ্গের সামনে এসে দাঁড়ালো। কিন্তু এখনো ওর ভয় করছে সেই লোকটার কথা ভেবে। মনে হচ্ছে এখনই হয়তো টকটকে লাল চোখওয়ালা বাঘি লোকটা সামনে এসে দাঁড়াবে। আর গৌরাঙ্গ দাদা বলে কিনা কোনো লোক এখানে ছিল না। গোগল ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। এদিক ওদিক দেখে বারান্দায় উঠল। সত্যি দরজাটা খোলা রয়েছে, ভিতরটা সেই রকমই অন্ধকার। গোগল পা টিপে টিপে ঢুকল। তাকালো, ডান পাশের দরজার দিকের খাটটা দেখা যাচ্ছে, কিন্তু সত্যি সেখানে কেউ শুয়ে নেই। আশ্চর্য তো, চলে গেল নাকি? গোগল আস্তে আস্তে পাশের ঘরটায় গেল। অন্ধকার হালকা, খাটে সত্যি বিছানা পাতা নেই। এক পাশে একটা বন্ধ আলমারি, আর এক পাশে টেবিল চেয়ারও রয়েছে। গোগল কি সত্যিই তাহলে ভুল দেখেছিল? ঘরটাকে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ ওর খালি পায়ের নিচে যেন কিছু বিঁধে গেল। গোগল একটু নিচু হয়ে দেখল চকচকে ছোট্ট জিনিসটা হাতে তুলে নিল সে। ইঞ্জেকশনের কাঁচের শিশির কাটা মুখ। ওর পায়ের তলা কেটে যায়নি তো? গোগল পায়ের তলাটা একবার দেখল, না কাটেনি, তবে কেটে যেতে পারত। গোগল সেটা ঘরের কোণে ছুঁড়ে ফেলে দিল। আর তখনই ওর মাথার কাছে কিসের ঝাপটা লাগতেই চমকে উঠল সে। দেখল একটা চামচিকে উড়ছে। ও তাড়াতাড়ি বেরিয়ে এলো। ভাবল লোকটা কি তার বউকে নিয়ে কাল রাত্রে চলে গিয়েছে?
তাছাড়া আর কী বা হতে পারে। এই সব ভাবতে ভাবতে গোগল বাড়ির সামনে বারান্দা সমান উঁচু বালির উঠোনে এসে পড়ল। সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। পাঁচিলটা মাত্র 2 হাত উঁচু। কেবল দরজার কাছে বালি খানিকটা সরিয়ে ঢোকবার রাস্তা করা আছে। গোগল পাঁচিলের দিকে এগোতে গেল। ওর চোখে পড়ল বালির বুকে সোনার মতো কি যেন চিকচিক করছে। ও নিচু হয়ে তুলতে গেল, কিন্তু সেটা উঠল না। মনে হচ্ছে একটা সোনালি রঙের শাড়ির পাড়ের মতো বালির নিচ থেকে উঠে আসছে। গোগল বালি সরিয়ে সরিয়ে সেটা তুলতে চাইল, কিন্তু কত সরাবে বালি? যতই সরাই সোনালি পাড়টার শেষ আর পাওয়া যায় না। গোগল রোদে ঘেমে উঠল। এখন বালিও বেশ তেতে উঠেছে, অথচ গোগলের কৌতূহল বেড়ে উঠেছে ক্রমশ। সোনালি পাড়টার শেষ দেখতে চাই সে, কিন্তু 2 হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে ওর হাত ব্যথা হয়ে গেল। তবু সোনালি পাড়ের শেষ আর পাওয়া যায় না। এমন সময় গোগল চমকে উঠে দেখল ওর সামনে একটা মানুষের ছায়া। ও মুখ তুলে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আর গোগলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। গোগল সেই লোকটা ভেবে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এর চেহারা একেবারে অন্যরকম। বাবার থেকেও বয়স কম, অনেকটা গোগলের পিস্তুত দাদা টিপুদার মতো। মুখটা মিষ্টি, সুন্দর চেহারা, ট্রাউজার আর শার্ট পরা। তবু গোগলের মনে একটু ভয় হলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ভদ্রলোক বললেন, কি হলো, উঠলে কেন? কষ্ট হচ্ছে? তাহলে আমিও তোমার সঙ্গে হাত লাগাতে পারি। গোগল ভাবছে ইনি কে, কখন কোথা দিয়ে এলেন। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো আমি কে, কোথা থেকে এলাম, তাই না? গোগল অবাক হয়ে ঘাড় ঝাঁকালেন। উনি হেসে বললেন, বুঝেছি, আমার নাম অশোক, অশোক ঠাকুর। আমিও বোধ হয় তোমার মতোই এ বাড়িতে কিছু খুঁজতে ঢুকেছি। আমার মনে হয় তোমার আর আমার মধ্যে একটা মিল আছে, আর আমি যা খুঁজছি সেটাও বোধ হয় তুমিই বের করে দেবে। আচ্ছা, তোমার নাম কি বলো তো? গোগল। বাহ, খুব সুন্দর। একজন বিখ্যাত রাশিয়ান লেখকের নামও ছিল গোগল, বোধহয় নিকোলাই গোগল। হ্যাঁ, আমি জানি। জানো গোগল, তুমি যে এই বালির নিচে সোনালি পাড়ের শেষ খুঁজছো, আমার মনে হয় সেই শেষে একটা ভয়ঙ্কর কিছু লুকানো আছে। আমিও তোমার সঙ্গে হাত লাগাবো। তার আগে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে খুব রোদ, চলো আমরা ওই বারান্দার ছায়া যাই। চলুন। অশোক ঠাকুর লোকটিকে গোগলের মন্দ লাগছে না। একটু অদ্ভুত আর মজার লোক বলেই মনে হচ্ছে। গোগল ওর সঙ্গে বারান্দার ছায়ায় গেল। অশোক ঠাকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা গোগল, বলো তো তুমি এ বাড়িতে কেন এসেছো? গোগল যা দেখেছে, যা ওর মনে হয়েছে সব কথাই বলল। শুনতে শুনতে অশোক ঠাকুরের চোখ দুটো চকচক করে উঠল। তিনি বললেন, তুমি ঠিক বলছো? লোকটা ফর্সা, লম্বা চওড়া, চশমা চোখে। আমার খুব ভালো মনে আছে। ঘরের মধ্যে তুমি একজন মহিলাকে শোয়া অবস্থায় দেখেছিলে? তা কাল দুপুরে আমি দেখেছি, কিন্তু গৌরাঙ্গদা বলল আমি নাকি ভুল দেখেছি, কেউ ছিল না। গৌরাঙ্গ দাদাকে? আমাদের কাজকর্ম করে। আরও যেন কি বলছিলে তুমি, তোমার পায়ে বিঁধে গিয়েছিল? হ্যাঁ, ইঞ্জেকশনের শিশির ভাঙা কাচের মুখ। সেটা এখন কোথায়? আমি ঘরের কোণে ছুঁড়ে ফেলেছি। সেটা আমরা খুঁজে পাবো ঠিকই। হয়তো ঘরের মধ্যে আরও কিছু পাওয়া যেতে পারে। কি? তা বলতে পারি না। চলো এখন বালিখুড়ি, সোনালি পাড়ের শেষে কি আছে তা দেখতে হবে তো। এবার আর গোগলকে বিশেষ হাত লাগাতে হলো না। অশোক ঠাকুর নিজেই 2 হাতে
তাড়াতাড়ি বালি সরাতে লাগলেন। প্রায় 2 হাতের মতো বালি তুলে সরাবার পরে গোগল দেখল একটা নীল রঙের শাড়ি দেখা যাচ্ছে। সেটা একটু সরাতেই মনে হলো মানুষের গায়ের চামড়া দেখা গেল। অশোক ঠাকুর বালি সরানো থামিয়ে বলে উঠলেন, ব্যাস ব্যাস ব্যাস, আর দরকার নেই, পাওয়া গেছে। কি কি পাওয়া গিয়েছে? অশোক ঠাকুর তাড়াতাড়ি আবার বালি চাপা দিয়ে বললেন, ভয়ঙ্কর সেই জিনিসটা। এটা আমি তোমাকে পরে বলবো, কিন্তু গোগল, তুমি ছাড়া এই জিনিস খুঁজে পেতে আমার বেশ কষ্ট হতো। তুমি নিজেই জানো না তুমি কত বড় কাজ করেছো। এখনই আমাদের পুলিশ ডাকা দরকার। পুলিশ? হ্যাঁ, পুলিশ। তোমার ভয় পাওয়ার দরকার নেই, বরং সব কথা শুনে পুলিশ তোমাকে মাথায় করে নাচবে। চলো আমরা বেরিয়ে পড়ি, আমার হোটেলটা কাছেই, সেখান থেকে থানায় ফোন করে দেব। গোগলের মনে এখনো বেশ উত্তেজনা লাগছে। ও ব্যাপারটা ঠিক ধরতে পারছে না। অশোক ঠাকুরের হোটেলটা সত্যি কাছে। উনি সেখান থেকে থানায় ফোন করে ইংরেজিতে কথা বললেন। খানিকক্ষণ কথা বলে ফোন ছেড়ে দিয়ে বললেন, চলো গোগল, আমরা তাড়াতাড়ি আবার সেই বাড়িতে যাই। তা না হলে আমাদের বালির তলার জিনিসটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। বলে তিনি প্রায় দৌড়তে লাগলেন। বাড়িটার পিছন দিয়ে এসে দেখা গেল সেই মস্ত বড় ভালাটা খোলা। অশোক ঠাকুর চিৎকার করে উঠলেন, সর্বনাশ, জিনিসটা বোধহয় চুরি হয়ে গেল। ওর পিছন পিছন গোগল ছুটল। সামনের বালি ঢাকা উঠোনে এসে দেখা গেল সেই জায়গায় বালি খোঁড়া। অশোক ঠাকুর হুমড়ি খেয়ে পড়লেন আর খুশি গলায় চিৎকার করে উঠলেন, পারেনি, চুরি করতে পারেনি। আমরা খুব সময় মতো এসে গেছি। চোর বালি খুঁড়তে এসেছিল, আর একটু সময় পেলেই চুরি করে নিয়ে যেত। অশোক ঠাকুরের কথা শেষ হতে না হতেই গুড়ুম করে শব্দ হলো, আর গোগলের চোখের সামনে দিয়ে একটা ছোট্ট আগুনের ঝিলিক চলে গেল। অশোক ঠাকুর তৎক্ষণাৎ গোগলকে ধরে বালির ওপর শুয়ে পড়ে বলল, শুয়ে পড়ো, শুয়ে পড়ো গোগল, শুয়ে পড়ো, আমাদের দিকে কেউ গুলি ছুটছে। গোগল তো ভয়ে প্রায় আধমরা। আবার দুটো গুলির শব্দ হলো, আর গোগলের মাথার ওপর দিয়ে যেন শোঁ শোঁ করে কি ছুটে চলে গেল। তারপরেই গাড়ির আওয়াজ ভেসে এলো। গাড়ির আওয়াজটা এদিকেই এগিয়ে আসছে মনে হলো। অশোক ঠাকুর বললেন, বোধহয় পুলিশ এসে গিয়েছে, লোকটা পালাবে, আর গুলি ছুটতে পারবে না। কোন লোকটা? সেই চোরটা যে বালির নিচে জিনিসটা চুরি করতে এসেছিল। গাড়ির শব্দটা এবার বাড়ির দরজার কাছে এসে থামল। ভিতরে অনেকগুলো পায়ের শব্দ ছুটে এলো। গোগল মাথা তুলে দেখল বন্দুকধারী পুলিশ আর রিভলভার হাতে একজন অফিসার। অশোক ঠাকুর লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এসে গেছেন। খুনি আমাদের গুলি করে মারবার চেষ্টা করছিল, সে আশেপাশেই লুকিয়েছিল। অফিসার তখন হুকুম দিলেন আশেপাশে কাউকে খুঁজে পাওয়া যায় কিনা দেখতে। অশোক ঠাকুর অফিসারকে ইংরেজিতে বললেন, এখানে বালির নিচেই ডেড বডি আছে, খুঁড়ে বের করুন। অফিসার কয়েকজনকে বালি খুঁড়তে হুকুম দিলেন। গোগল অবাক হয়ে ভাবছে, খুনি আবার কোথা থেকে এলো? বালির নিচে ডেড বডি মানে? আর মরা মানুষই বা কোথা থেকে এলো? সেপাইরা যখন বালি খুঁড়ছে, অশোক ঠাকুর তখন গোগলকে দেখিয়ে ইংরেজিতে অফিসারকে যেন কী সব বলছিলেন। অফিসার অবাক হয়ে গোগলের দিকে বাড়ে বাড়ে দেখছিলেন। তারপর তিনি হঠাৎ গোগলকে বুকের কাছে টেনে একেবারে কোলে তুলে নিলেন আর বললেন, বাহ, তুমি তো ভীষণ সাহসী ছেলে, তোমাকে পুরস্কার তো দেওয়াই উচিত। ইতিমধ্যে বাড়িটার উঠোনে বাইরের লোকজনেরা আসতে আরম্ভ করেছে। গোগলের বাবা মা গৌরাঙ্গও এসে পড়েছে। গোগল মাকে দেখেই অফিসারের কোল থেকে নেমে মায়ের কাছে ছুটে গেল। কি হয়েছে গোগল? গোগল, কি হয়েছে? আমি কিছুই জানি না মা। কে একটা লোক আমাকে গুলি করে নাকি মারতে চেয়েছিল। সর্বনাশ! কেন? অশোক ঠাকুর গোগলের বাবা মায়ের কাছে এগিয়ে এসে বললেন,
গোগল আপনাদের ছেলে? বাহ, আপনারা শুনে খুশি হবেন, গোগল এক ভয়ঙ্কর খুনের ব্যাপার আবিষ্কার করেছে। ওর জন্যই ডেড বডি পাওয়া গিয়েছে। খুনিও হয়তো ধরা পড়বে। ওই ওই দেখুন। সেই ডেড বডি তুলতে দেখা গেল একজন মহিলার মৃতদেহ বালির নিচ থেকে তোলা হয়েছে। গোগলের মনে পড়ে গেল খাটের ওপর শুয়ে থাকা সেই মহিলাকে। গোগলের মা বলে উঠলেন, আমি এখান থেকে গোগলকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এসব দৃশ্য ওর না দেখাই ভালো। ওকে নিয়ে চলে যান। বলে উনি গোগলের গাল টিপে দিয়ে বললেন, তুমি যাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলবো। গোগল মায়ের সঙ্গে বাড়ি চলে গেল। বাবা তখন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। বিকেলবেলা অশোক ঠাকুর গোগলদের বাড়িতে এলেন। বাবা খুব খুশি হয়ে ওকে ডেকে বসালেন। গোগল দুপুরের খাবার সময়ই বাবার কাছে শুনেছে অশোক ঠাকুর একজন বড় ডিটেকটিভ। উনি পুলিশের চাকরি করেন না, উনি লোকের কথায় অপরাধী সন্ধান করেন। বিকেলে এসে উনি বললেন, আমি এখন গোগলের সঙ্গে একটু গল্প করব, আপনাদের সঙ্গে নয়। গোগলের বাবা মা হেসে বললেন, করুন। অশোক ঠাকুর তখন গল্প করে গোগলকে বুঝিয়ে বলে দিলেন। গোগল ফর্সা লম্বা চওড়া চশমা চোখে যে লোকটাকে দেখেছিল, সেই লোকটা তার বউকে মেরেছে, বালির তলায় চাপা দিয়ে রেখেছিল। লোকটার নাম অমৃতলাল, সে একজন পাঞ্জাবি। লোকটা শিক্ষিত কিন্তু শয়তান আর নিষ্ঠুর। সে হাতে পেলে গোগলকেও মেরে ফেলতে পারত। অশোক ঠাকুর আরও বললেন, বড় হলে মানুষের জীবনের কথা তুমি আরো ভালো বুঝতে পারবে গোগল। এখন তোমার এসব নিয়ে চিন্তা করবার দরকার নেই। যারা এইভাবে মানুষকে মারে তারা এক ধরনের অসুস্থ উন্মাদ। তারা যা খুশি তাই করতে পারে। তোমার মনে যেরকম কৌতূহল দেখছি, তাতে তোমার খুব সাবধান থাকা উচিত। তুমি ঠিকই ধরেছিলে, লোকটার ভাব ভঙ্গি মোটেই ভালো ছিল না। তুমি সেটা ধরতে পেরেছিলে বলেই সব কিছু ধরা পড়ে গেল। সে লোকটা কোথায় গেল? ধরা পড়েছে, পুরী থেকে কটক যাওয়ার পথে মোটর গাড়িতে ধরা পড়েছে। সে ভেবেছিল কটক থেকে রাত্রে ট্রেনে করে কলকাতায় পালিয়ে যাবে। কেন সে বউকে মারল? ওই যে বললাম, সেসব তুমি বড় হয়ে বুঝবে, এখন বুঝবে না। তবে তোমাকে বলি, তুমি যে ইঞ্জেকশনের কাচের টুকরো দেখেছিলে, সেই ইঞ্জেকশন দিয়ে ভদ্রমহিলাকে অজ্ঞান করা হয়েছিল। ভদ্রমহিলাকে তুমি খাটে শোয়ানো অবস্থায় ঠিকই দেখেছিলে। তারপরে যেভাবে মহিলাকে মারা হয়েছিল সেটা তোমার না শোনাই ভালো। তবে তোমার দ্বারাও প্রমাণ হলো অপরাধ কখনো চাপা থাকে না। তারপরে এই ঘটনাটা পুরীর সমুদ্রের ধারে সকলের মধ্যে জানাজানি হয়ে গেল, আর সবাই গোগলকে চিনে ফেলল। সবাই গোগলকে আঙুল দেখিয়ে বলে, ওই যে গোগল, ওর জন্যেই খুনটা ধরা পড়েছে। গোগল লজ্জা পেয়ে যায়, আর গোগলের মা খালি বলেন, আর তোমাকে আমি কখনো একলা ছাড়ছি না, কোনোদিন তুমি একটা সর্বনাশ ঘটিয়েই ছাড়বে। গোগল মায়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে, আর সমুদ্রও যেন উল্লাসে হেসে ফেটে পড়তে থাকে।